দীর্ঘ টালবাহানার পর অবশেষে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পেরেছে ইডি। আর সেই নমুনা সংগ্রহ হয়েছে বিচারপতি অমৃতা সিনহার কড়া নির্দেশে একবারে তড়িঘড়ি বিচারপতি অমৃতা সিনহা বিকেলে নির্দেশ দেওয়ার পরপরই কিন্তু সঙ্গে সঙ্গে ইডি তড়িঘড়ি এসএসকেএমে ছুটে যায়। এসএসকেএম থেকে ঘাড় ধরে কাকুকে নিয়ে যাওয়া হয় ইএসআইতে। রাতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিয়ে ফের এসএসকেএমে ফেরত দেওয়া হয় ভোরবেলায়। আর তারপরই কিন্তু কালীঘাটের কাকু সেই কণ্ঠস্বরের নমুনা আটকাতে, সেই কণ্ঠস্বরের নমুনাকে তদন্তে ব্যবহার করা যাবে না এই দাবি নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। আর তারপরই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা কালীঘাটের কাকুর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ ডিভিশন বেঞ্চ যা নির্দেশ দিল তাতে কিন্তু চরম ফ্যাসাদে কালীঘাটের কাকু। সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চও ধাক্কা সুজয় কৃষ্ণ ভদ্রের। তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের উপরে হস্তক্ষেপ করল না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। কণ্ঠস্বরের নমুনার পরবর্তী প্রক্রিয়ার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ। এদিন মামলা শুনানি চলাকালীন বিচারপতি সৌমেন সেন জানান, আইন অনুযায়ী প্রত্যেক অভিযুক্তের কিছু অধিকার থাকে। আইন অনুযায়ী তিনি এই নমুনা দিতে অস্বীকার করতেই পারেন। ইডি তখন সওয়াল করে, আমরা তদন্ত শেষ করব কিভাবে? গোটা রাজ্য আমাদের বিরুদ্ধে, প্রতি পদে তদন্তে বাধা দেওয়া হচ্ছে, আমাদের তদন্তকারী আধিকারিকদের মারধর করা হচ্ছে, এফআইআর করা হচ্ছে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কি ভুল রয়েছে? তিনি তো নির্দেশে লিখেছেন যে কণ্ঠস্বরের নমুনা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ ছাড়া বিচার প্রক্রিয়ায় প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না। এরপরই বিচারপতি সৌমেন সেন গোটা বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেন। বলেন, সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়ে বিচারপতি অমৃতা সিনহা সঠিক কাজ করেননি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যখন এই একই বিষয়বস্তু নিয়ে মামলা বিচারাধীন, তখন বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশ সঠিক নয়। এটা বিচার বিভাগীয় পরিকাঠামোর ক্ষেত্রে এবং বিচার বিভাগীয় আচরণবিধির ক্ষেত্রে সঠিক উদাহরণ না, এটা মারাত্মক প্রবণতা। ইডি যদি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ সম্পর্কে বিচারপতি অমৃতা সিনহাকে অবগত না করে তাহলে তারা ভুল কাজ করেছে। একটি বেঞ্চে যখন মামলা বিচারাধীন আছে তখন সেই নির্দেশ বাস্তবায়িত করার নির্দেশ কেন অন্য বেঞ্চ দেবে? ইডির উচিত ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দ্বারস্থ হওয়া। গত সপ্তাহে বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির পর সুজয় কৃষ্ণকে হেফাজতে নিতে মরিয়া হয়ে ওঠে ইডি। সন্ধ্যা 7টায় অ্যাম্বুলেন্স ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছান ইডির আধিকারিকরা। প্রায় 2 ঘন্টা ধরে সম্পূর্ণ করা হয় যাবতীয় প্রক্রিয়া। রাত 9টা 13 মিনিট নাগাদ হুইল চেয়ারে বসিয়ে সুজয় কৃষ্ণকে অ্যাম্বুলেন্সে তোলেন ইডির আধিকারিকরা। তখন সুজয় কৃষ্ণের পরনে ছিল পায়জামা, চাদর ও মুখে মাস্ক। সুজয় কৃষ্ণ উঠতেই ছুটতে শুরু করে অ্যাম্বুলেন্স। জোকা ইএসআই হাসপাতালে রাস্তা ধরে অ্যাম্বুলেন্স। এসএসকেএম থেকে বার করে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইডি। প্রায় 5 মাস পর এসএসকেএম থেকে বের করা হয় তাকে। আর তার এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে এবার কিন্তু চরম নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। কোনো হস্তক্ষেপ করল না সুজয় কৃষ্ণ ভদ্রের মামলার, পাঠিয়ে দেওয়া হলো একেবারে তীর্থঙ্কর ঘোষের এজলাসে। তীর্থঙ্কর ঘোষ, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনিই কিন্তু ফয়সলা করবেন বিচারপতি অমৃতা সিনহা তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেটা সঠিক না ভুল ছিল। তবে দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিচারপতি অমৃতা সিনহার কড়া নির্দেশে কালীঘাটের কাকু বধ হলো।